ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক। ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। 2 দফায় 480 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। কোথায় কত বাহিনী, কিভাবে মোতায়েন ঠিক করতে বৈঠক। আজ বিকেলে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের। ভোটার লিস্টে কারচুপির জন্য ইলেকশন কমিশনকে ব্যবহার করলো, তাতেও কাজ হচ্ছে না। এখন জমিদাররা দিল্লি থেকে লেটেল বাহিনী পাঠিয়েছে, আগাম কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে। আসবে তারা যে সাংগঠনিকভাবে দুর্বল সেটা প্রমাণ হয়ে গেছে এই সিদ্ধান্তে। এর আগে তো হয়নি। গতকালই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির যিনি বিধানসভা নির্বাচন কমিটির কনভেনার শিক্ষক অঞ্জন সাউ, তার বাড়িতে হামলা করেছে, তার মোটরসাইকেল ভেঙেছে। ওখানে মংলামাড়তে আমাদের একজন কার্যকর্তা ছিলেন, বাসা ভাড়া করে তার বাড়ির মালিককে গিয়ে ধমক দিয়েছে। অতএব এরা যেটা করে সেটাতে আমরা ভালো কিছু দেখিনি, এবারে ভালো কিছু দেখার আশায় আছি। এদের ক্যারেক্টার এইটা, এদের যে মডেল আছে এই মডেলেই এরা কাজ করে, জিহাদি মডেল। ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। আজ বিকেলে ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক রয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের। রাজ্যপাল সিভি আনন্দ বোস কি বলছেন শোনাবো। Is an essential process to ensure free and fair elections in the country. If there are some shortcomings in the conduct of that, now I am sure that everything will be done well under the supervision of the Supreme Court of India. And the Supreme Court is supreme, and we are all glad that the court has intervened and given directions to ensure that it is done in a free and fair manner. সুপ্রিম কোর্টের নির্দেশে আজ থেকে শুরু এসআইআর এর চূড়ান্ত নথি যাচাই। ইতিমধ্যেই আমরা দেখেছি যে গত শনিবার বিচারকদের নামের তালিকা ঘোষণা করা হয়, আর ইতিমধ্যেই আজ থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সৌভিক মজুমদার এবং পার্থপ্রতিম ঘোষ। প্রথমেই সৌভিক, তোমার কাছে আসবো। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তারপরে গত শনিবার আমরা দেখেছি হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক হয় এবং তারপরে বিচারকদের নামের তালিকা সামনে আসে, আর আজ থেকেই সেই এসআইআর এর চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ শুরু করে দিলেন বিচারকরা। কি পদ্ধতিতে তারা এই কাজ করছেন বিস্তারিত জানাও, পাশাপাশি বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছিল সেটাও জানতে চাই। দেখো, প্রথমত তোমাকে বলবো যে গত শুক্রবার তুমি জানো যে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গের এসআইআরকে সময় মতো কমপ্লিট করবার জন্য বা শেষ করবার জন্য বিচার বিভাগকে সক্রিয় করা ছাড়া সুপ্রিম কোর্টের হাতে অন্য আর কোনো বিকল্প বাকি নেই। এবং সেই মোতাবেক তুমি জানো যে গত শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনিই কিন্তু এই যে বিচারকরা রয়েছেন এই বিচারকদের তিনি সক্রিয় করবেন এবং কি পদ্ধতিতে এই কাজ হবে সেই বিষয়টা সম্পর্কে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে এসআইআর রয়েছে সেই এসআইআর শেষ করতে হবে। এবং তারপরে তুমি জানো যে গত শনিবার দিন কলকাতা হাইকোর্টের ছুটির দিন, সেই সময় কলকাতা হাইকোর্টে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং সেই বৈঠকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার সঙ্গে এ রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, ডিজিপি সহ একাধিক যারা উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা রয়েছেন তারা উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকের মাধ্যমেই কিন্তু রূপরেখা ঠিক হয় যে কিভাবে এই বিচারকরা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবেন, তারা কি পদ্ধতিতে কাজ করবেন, সেই সমস্তটাই শনিবারের এই বৈঠক থেকে ঠিক হয়। তারপর তুমি জানো যে এই বৈঠক শেষ হয়ে যাওয়ার পরে নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তারা কিন্তু ভার্চুয়ালি এই বিচারকদের সঙ্গে একটা বৈঠক করেন এবং তারপরেই তুমি দেখতে পেয়েছো যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে প্রায় 95 জন যারা বিচারক আছেন, যারা মূলত এনডিপিএস আদালত, পক্সো আদালত এবং বিশেষ আইন সংক্রান্ত যে আদালতগুলো রয়েছে সেই আদালতে যারা কিন্তু কর্মরত আছেন সেই বিচারকদের বলা হয় যে তারা কিন্তু অবিলম্বে সেই তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হয় এবং সরকারকে বলা হয় যে সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য এবং বিজ্ঞপ্তি দিয়ে এই বিচারকদের এই মাননীয় বিচারকদের তাদের
তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার জন্য। এবং তার পাশাপাশি তুমি দেখতে পেয়েছিলে যে পশ্চিমবঙ্গের সমস্ত আদালতে যারা বিচারক রয়েছেন সেই বিচারকদের আগামী 9ই মার্চ পর্যন্ত ছুটিও বাতিল করা হয়। শুধুমাত্র যারা মেডিকেল লিভ নিয়েছেন সেই সমস্ত বিচারকদের বাদ দিয়ে বাকি সমস্ত মাননীয় বিচারকের ছুটি পর্যন্ত বাতিল করা হয়। এবং তারপরে আমরা গতকাল দেখেছি দফায় দফায় বারবার একাধিকবার এই বৈঠক হয় এবং বৈঠকের মাধ্যমে যেটা ঠিক হয় যে প্রায় যে 250 জন বিচারক রয়েছেন সেই 250 জন বিচারক এই এসআইআরের যে চূড়ান্ত পর্যায়ের যে বিচার প্রক্রিয়া রয়েছে সেটার সঙ্গে তারা যুক্ত হবেন এবং এই মাননীয় বিচারকদের প্রত্যেকের জন্য আলাদা করে লগইন আইডি তৈরি হবে এবং তারপরে তারা এই যে শুনানির যে পর্যায় রয়েছে যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি সহ অন্যান্য যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো তারা খতিয়ে দেখবেন, সেই কাজও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তার পাশাপাশি তুমি জানো যে প্রত্যেকটি জেলার ক্ষেত্রে আলাদা করে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি হাই পাওয়ার কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যেই কমিটিতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট জাজ এবং তার পাশাপাশি সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার থাকবেন। তারা কিন্তু খেয়াল রাখবেন যে এই গোটা প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা। শফিক, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আজ থেকে শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন সেই ছবি। কিছুক্ষণের মধ্যে আবারও তুলে ধরবো যে এসআইআর এর চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছেন বিচারকরা, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের, যে জুডিশিয়াল অফিসারদের কথা বলেছিল সুপ্রিম কোর্ট। আর অন্যদিকে গতকাল স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ওনারা ওয়ার্কআউট করছেন যে কতজন জুডিশিয়াল অফিসার ওনারা স্পেয়ার করতে পারবেন। আর স্যার যে 45 লাখ কালকে যেটা ছিল সেটা কি বাড়লো? এটা বলতে পারবো না আমি, এটা আমার কাছে ছিল না, আমি তো এখানে মিটিং করছিলাম। আচ্ছা, এখানে যে মিটিংটা হলো কালকে কি ওনারা কাজ শুরু করতে পারবে না তো? হ্যাঁ, কাজ করতে পারবেন, শুরু করতে পারবেন। স্যার কোনো পোর্টাল হচ্ছে ওনাদের জন্য আলাদা? হ্যাঁ, পোর্টাল তৈরি হচ্ছে। এত ডিটেলস এখানে আমি জানি না। আমি এখানে ওনাদের পোর্টাল রেডি হয়ে যাবে, ওনারা কালকে থেকে কাজ শুরু করে দিতে পারবেন। ওনাদের জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা সেটা কালকে সকালে করা হবে। বিধানসভা ভিত্তিক অফিসার কি আদৌ পাচ্ছেন আপনারা, বা জুডিশিয়াল অফিসার যেটা আপনারা? ওনারা বলছেন দিতে পারবেন। অর্থাৎ কিনা চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ চলছে, নির্দিষ্ট পদ্ধতি মেনে সেই কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা। এর আগে আপনারা জানেন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে এই জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হিসাবে মানতে হবে। সুতরাং সেই জায়গা থেকে চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ চলছে। আর এই নিয়ে অব্যাহত রাজনৈতিক তরজাও। বিজেপি তৃণমূল কার কি বক্তব্য শুনুন। সুপ্রিম কোর্ট যা বলেছে করুন, যারা ভারতীয় নয় তাদের নাম থাকবে না, সে হিন্দু হোক মুসলমান হোক, ভারতীয় যারা নয় তাদের নাম থাকবে না। আর যারা শরণার্থী হিসেবে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএর আওতায় নাগরিকত্ব পাবেন এবং তাদের নাম ভোটার লিস্টে থাকবে। আর বাংলাদেশে মুসলমানদের নাম থাকবে না। এসআইআর তো একেবারে শেষ। বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দুর নাম ভোটার তালিকায় থাকবে, কারণ তারা শরণার্থী। আর বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা মুসলমানের নাম বাদ যাবে, কারণ তারা ভারতীয় নয়। জাতীয় নির্বাচন কমিশন যে পদ্ধতিতে যাদের দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির হয়ে পক্ষপাতদুষ্ট কাজ করে মৃত্যুর মিছিল উপহার দিয়েছে, হয়রানি উপহার দিয়েছে, বাংলার মানুষকে একটা ভয়ঙ্কর অস্তিত্বের সংকটের আতঙ্কে ফেলে দিয়েছে। তো এবং যে পদ্ধতিতে তারা কাজ করছিলেন, যে পদ তৈরি করছিলেন, অন্য জায়গা থেকে আনছিলেন, আমরা আপত্তি করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করে আপত্তি করেছেন এবং তারপর সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দিয়েছেন, সেটা কলকাতা হাইকোর্টে এসছে এবং কলকাতা হাইকোর্ট সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।